রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি, রাকসু নির্বাচন পেছানোর দাবি ৬টি প্যানেলের। বিশ্ববিদ্যালয়ে আসলে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে, যেখানে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী আমরা সকলেই তো আসলে একটা মুখোমুখি আছি না। এই রাকসুকে বানচালের আবার চেষ্টা করা হবে না, সেটার কিন্তু কোনো গ্যারান্টি নাই। সেই জায়গা থেকে আমরা বলতেছি যে পোষ্যকোটার ইস্যুটা আগে পুরোপুরি মীমাংসিত করতে হবে। নাটোর সহ উত্তরের ৩ জেলায় দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ন্যায্য মজুরি সহ শ্রমিকদের বিভিন্ন দাবি, যাত্রীদের ভোগান্তি। আজকে ধর্মঘট চলছে, গাড়ি ঘোড়া বন্ধ, কারণ চৌরাস্তা যাবো, এখন তো দেখতেছি বিপদে পড়ে গেছি। চাপাই থেকে ঢাকা পর্যন্ত 820 টাকা নেয়, ওনারা আমার বেতন দেয় 1300 টাকা, এতে আমাদের পোষায় না। গাইবান্ধার সুন্দরগঞ্জের স্কুল মাঠ বন্ধক দিয়ে ধান চাষ, খেলাধুলা বঞ্চিত শিক্ষার্থীরা, প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগ। মাঠে খেলতে পারি না কারণ ধান লাগাইছে। টিফিনের সময় টিফিন দেয়, আমরা তো মাঠে এসে খেলাধুলা করব, আমাদের তো এইটাই অসুবিধা। আমরা অন্য মাঠে খেলতে যাই, এখানে যা অনেক কথা শোনা লাগে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে জীবাণু মিশ্রিত আবর্জনার স্তূপ, 3 ধরনের মেডিকেল বর্জ্য ফেলে রাখা হয়েছে খোলা স্থানে, মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা। দীর্ঘদিন ধরে এই জনবল নিয়োগ না হওয়ার কারণে এখানে এই পর্যায়ে কাজ করার জন্য আমাদের যতটুকু জনবল দরকার, মিনিমাম যতটুকু জনবল দরকার সেটাও নাই। শারদীয় দুর্গোৎসবে প্রতিমা শিল্পীদের শেষ মুহূর্তের প্রস্তুতি, স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছেন ভক্ত অনুরাগীরাও। দিন রাত অক্লান্তভাবে সবাই মিলে পরিশ্রম করছি যাতে আমাদের প্রতিমাগুলো সম্পূর্ণরূপে কমপ্লিট করে দিতে পারি। অনেক আশা নিয়ে আগ্রহ কামনা করছি, মা আমাদের মাঝে আসবেন, আমরা পূজা দেব। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। শিক্ষক লাঞ্ছনাকারীদের শাস্তি ও প্রাতিষ্ঠানিক সুবিধা পুনর্বহালের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ কর্মকর্তা কর্মচারীরা। এতে বেশিরভাগ বিভাগে ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে। সকালে ক্যাম্পাসের শিক্ষকরা মানববন্ধন করেন, শিক্ষক লাঞ্ছনাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এছাড়া অন্যান্য দাবি দেওয়ার বিষয়ে যুক্তি তুলে ধরেন তারা। এদিকে একই দাবিতে বুদ্ধিজীবী চত্বরে অবস্থান নেন কর্মচারীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে বড় ধরনের একটা ন্যাক্কারজনক এবং সন্ত্রাসী কর্মকাণ্ড, সেই সন্ত্রাসীদের দ্রুত বিচারের আওতায় আনার জন্য, তাদের ছাত্রত্ব বাতিলের জন্য আমাদের আজকে এই মানববন্ধন। এই চিহ্নিত সন্ত্রাসীদের আইনের আওতায় না আনা পর্যন্ত এবং তাদেরকে স্থায়ী বহিষ্কার করা না হওয়া পর্যন্ত কোনো শিক্ষক কর্মকর্তা তাদের কর্মে ফিরে যাবে না। রাকসু নির্বাচনে উদ্ভূত পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছে 4টি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীদের একটি অংশ। প্রার্থীরা জানান 60% ভোটার বাড়ি চলে গেছে, ক্যাম্পাসে ভোটের পরিবেশ নেই, পরিবেশ ফিরিয়ে আনতে না পারলে রাকসু নির্বাচন অংশগ্রহণমূলক হবে না, দাবি প্রার্থীদের একাংশের। এছাড়া রাকসু নির্বাচন পিছিয়ে দুর্গাপূজার পরে করার দাবি ছাত্রদল সমর্থিত প্যানেলের। স্বাভাবিক পরিবেশ না থাকলে এই নির্বাচন কি হতে পারে? দেখেন, আমাদের বাংলাদেশের সংবিধানে আছে প্রত্যেক নাগরিক রাকসু নির্বাচন চাই, এটা হলো প্রথম কথা। কিন্তু কথা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে আসলে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে, যেখানে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী আমরা সকলেই তো আসলে একটা মুখোমুখি আছি না। এই রাকসুকে বানচালের আবার চেষ্টা করা হবে না, সেটার কিন্তু কোনো গ্যারান্টি নাই। সেই জায়গা থেকে আমরা বলতেছি যে পোষ্যকোটার ইস্যুটা আগে পুরোপুরি মীমাংসিত করতে হবে। যেরকম উপস্থিতি এই ক্যাম্পাসে থাকে সেরকমটা নাই। আমরা প্রচারণায় হলে এবং মেসগুলোতে যাচ্ছি, সেখানেও গিয়ে আমরা একই দৃশ্য দেখতে পাচ্ছি। আপনারা শিক্ষার্থীদের পালস বোঝার চেষ্টা করেন এবং নির্বাচনটা আমি চাই দুর্গাপূজার পরেই হোক। ন্যায্য মজুরি সহ বিভিন্ন দাবিতে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের দূরপাল্লার বাস শ্রমিকরা ধর্মঘট পালন করছেন। এতে 3 জেলা থেকে বন্ধ রয়েছে ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন রুটের বাস চলাচল। সকাল থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস, চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা, ভেঙে ভেঙে গন্তব্যে যাচ্ছেন তারা।
চাঁপাইনবাবগঞ্জের বাসস্ট্যান্ড এলাকা। সকাল থেকে রাত পর্যন্ত দূরপাল্লার বাসগুলো নির্ধারিত সময় পরপর ছেড়ে যায় এখান থেকেই। তবে অনির্দিষ্টকালের ধর্মঘটের কারণে বন্ধ বাস চলাচল, বন্ধ রয়েছে বাসের কাউন্টারগুলো। শ্রমিকরা জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা যাওয়া আসায় প্রতি ট্রিপে একজন বাস চালক পান মাত্র ১৩৫০ টাকা। সুপারভাইজার ও হেল্পার পায় ৫০০-র কিছু বেশি। গেল ১৫ বছর ধরেই বহাল এই কাঠামো। তাদের অভিযোগ, একটি সিটের ভাড়ার সমপরিমাণ মজুরিও পান না তারা। একটা সিটের ভাড়া চাপাই থেকে ঢাকা পর্যন্ত ৮২০ টাকা নেয়। ওনারা আমার বেতন দেয় ১৩০০ টাকা, এতে আমাদের পোষায় না। ড্রাইভারের বেতন ১৩৫০ টাকা, এর মধ্যে খাওয়া দাওয়া এভরিথিং সব এর মধ্যে। কোম্পানি একটা বিয়ার করে না, তো দেখা গেল আপ ডাউন করে আসলে ২০০-৩০০ টাকা খরচ। গেল ১ সেপ্টেম্বর ধর্মঘটের ডাক দেন বাস চালক ও শ্রমিকরা। সে সময় মালিকদের আশ্বাসে কর্মসূচি স্থগিত করা হয়। এরপর দফায় দফায় মালিক পক্ষের সাথে আলোচনায় বসেও সুরাহা হয়নি। সবশেষ ২১ সেপ্টেম্বর পর্যন্ত কর্মবিরতি স্থগিত রাখা হয়। চালকদের বেতন কমপক্ষে ২০০০ এবং সহকারী সুপারভাইজারের বেতন ৫০০ টাকা করে বাড়ানোর দাবি জানান শ্রমিকরা। গতকালকেও রাজশাহী শ্রমিক ইউনিয়ন বসেছিল মালিক সমিতি, তারাকে ডেকে, কিন্তু এই ফাইসালা তারা দিতে পারেনি। আমরাকে কিন্তু রাজশাহী ডাকেনি, কালকে নাটোরকেও ডাকেনি। রাজশাহী শ্রমিক মালিক সমিতিতে গেছিল, যাওয়ার পরে ফাইসালা না দেওয়ায় তারা আবার বিক্ষিপ্তভাবে, যেহেতু একবার ২১ তারিখ সময় দিয়েছে, আবারও ২৭ তারিখ দিয়েছে, এটার অনাস্থায় ভুগছে আর কি শ্রমিকেরা। এদিকে বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। লোকাল বাসে কোনো রকমে গন্তব্যে যাচ্ছেন তারা। জানতাম না আজকে ধর্মঘট চলছে, গাড়ি ঘোড়া বন্ধ, কারণ চৌরাস্তা যাবো, এখন তো দেখতেছি বিপদে পড়ে গেছি। গাড়ি এখন বন্ধ, এখন আমাদের কাকারচুরি যাইতে অনেক কষ্ট হচ্ছে। চালক শ্রমিকদের কর্মবিরতি চলমান থাকলেও সকাল থেকে দেখা মেলেনি কোনো বাস মালিকের। সাবরিনা লিজা, যমুনা নিউজ। দর্শক, এ পর্যায়ে নাটোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হাসান। নাজমুল, সমস্যার সমাধানে আলোচনার কোনো উদ্যোগ আছে কিনা? বেলা শেষে যাত্রীদের ভোগান্তি কতটা হলো জানাবেন বিস্তারিত। শাওন, আসলে এই সমস্যা নিরসনে দৃশ্যমান কোনো উদ্যোগই চোখে পড়েনি। এখন পর্যন্ত আমাদের কাছে কোনো তথ্য নেই যে এটা নিয়ে কোনো ধরনের আলোচনা হবে কিনা, মালিক শ্রমিকরা বসবে কিনা, এ ধরনের কিন্তু কোনো আলোচনাই শোনা যায়নি। আসলে রাজশাহী বিভাগীয় কার্যালয়ে আলোচনা সভা হয়েছিল শুক্রবার রাতে, সেই আলোচনাটা ফলপ্রসূ না হওয়াতেই কিন্তু আজকে এই ধর্মঘট আজ থেকে শুরু হয়েছে। এর আগে এই মাসের শুরু থেকেই কিন্তু দফায় দফায় ধর্মঘট হয়েছে, আবার মালিকরা আশ্বাস দিয়েছেন, কিন্তু সেই আশ্বাসের বাস্তবায়ন হয়নি। আর যে বিষয়টা এখানে নাটোর বড় হরিশপুর বাইপাসে এসে দেখতে পাচ্ছি যে চরম ভোগান্তি যেটা বলে সেটা কিন্তু নেই। কারণ হলো যেগুলো লোকাল বাস, সেই বাস যোগে কিন্তু যাত্রীরা আসলে গন্তব্যস্থলে যাচ্ছেন। আসলে এখানে কেটিসি, হানিফ পরিবহন, দেশ ট্রাভেলস সহ ন্যাশনাল এবং গ্রামীণ পরিবহনের বাসগুলোই বন্ধ রয়েছে। সেই সাথে কিন্তু একতা পরিবহন এই ধর্মঘটের সাথে একত্রতা প্রকাশ করেনি। তাদের মালিকরা কিন্তু শ্রমিকদের ন্যায্য মজুরি দেয়, সেই কারণে কিন্তু সেই শ্রমিকরা এই ধর্মঘটে অংশগ্রহণ করেনি। যে বাকি যে দূরপাল্লার বাসগুলো রয়েছে সেই বাসগুলোই কিন্তু এই ধর্মঘট রয়েছে। কবে নাগাদ এই ধর্মঘট শেষ হবে বা এই যাত্রী ভোগান্তি কমবে সে বিষয়ে কিন্তু কোনো অগ্রগতি নেই। একেবারেই আমরা কোনো মালিককেই কিন্তু আজকে সারাদিন আসলে পাইনি, কথা বলার জন্য পাইনি। অনেক মালিকের ফোন নাম্বারও বন্ধ রয়েছে। এখানে বাসের চালকরা যারা রয়েছেন এবং শ্রমিকরা, সুপারভাইজার থেকে শুরু করে যে শ্রমিকরা রয়েছেন, সেই শ্রমিকরা কিন্তু এখানে এসে অলস সময় পার করছেন, ঘোরাঘুরি করছেন। এই ভোগান্তি একদিকে যেমন যাত্রীদের দুর্ভোগের সৃষ্টি হয়েছে, সেভাবে কিন্তু আসলে বাসের যে চালক রয়েছে, সুপারভাইজার রয়েছে এবং চালক সহকারী থেকে শুরু করে পরিবহন সংশ্লিষ্ট অনেকেই বিপাকে পড়েছেন। তারাও কিন্তু একেবারেই অলস সময় পার করছেন। তো এখানে দূরপাল্লার যাত্রীদের সাথে কথা বলার সুযোগ হয়েছিল। একজন যাত্রী ছিলেন কক্সবাজার থেকে, তার সস্ত্রীক এসেছিলেন নাটোর মিশন হাসপাতালে চিকিৎসা করতে। তারা আসলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। আর যেগুলো একেবারে কাছে, যারা সিরাজগঞ্জ যাবেন বা টাঙ্গাইল যাবেন, তারা কিন্তু এই যে
বাসগুলো রয়েছে, লোকাল যে পরিবহনগুলো রয়েছে, এর ফলে যে একদিকে পৌষ মাস আরেকদিকে সর্বনাশ, লোকাল পরিবহনের যে বাসগুলো রয়েছে সেই বাসগুলো রমরম অবস্থা দেখতে পাচ্ছি। অপরদিকে দূরপাল্লার যেই গাড়ি রয়েছে সেই গাড়িগুলো আসলে ভোগান্তি রয়েছে। এখানের শ্রমিকরা, বাস মালিকরা সব মিলিয়ে একেবারেই চরম দুর্ভোগে অনেকটাই রয়েছে পরিবহন সংশ্লিষ্টরা, যা তারা বলছেন যে দ্রুতই যাতে এই সমস্যার সমাধান হয় এমনটাই সেই প্রত্যাশাই করছেন তারা। নাজমুল, অনেক ধন্যবাদ আপনাকে। নারায়ণগঞ্জে পরিত্যক্ত অবস্থায় পাওয়া 5 বস্তা এনআইডি কার্ডের ব্যাপারে নির্বাচন কমিশন কি ব্যবস্থা নেয় তা জানানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে নারায়ণগঞ্জের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে কথা বলেন তিনি। এর আগে রোববার রাতে ফতুল্লা স্টেডিয়াম এলাকা থেকে পাওয়া যায় বস্তা ভর্তি এনআইডি, পোলিং অফিসারের কার্ড ও সিলমোহর। পুলিশ জানায় সন্ধ্যার দিকে একটি সাদা মাইক্রোবাসে করে এই বস্তা ময়লার ভাগাড়ে ফেলে অজ্ঞাত ব্যক্তিরা। স্থানীয়রা এগিয়ে এলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে মাইক্রোবাসের আরোহীরা। পরে পুলিশ নির্বাচনী অফিসারকে সাথে নিয়ে বস্তাগুলো উদ্ধার করে। বর্তমানে জেলা নির্বাচন কমিশন অফিসে বস্তাগুলো রাখা হয়েছে। উদ্ধারকৃত এনআইডি, পোলিং অফিসারদের কার্ড এবং সিলমোহরগুলো সবই গাজীপুর সদর এলাকার বলে জানায় নির্বাচন অফিসার। গাজীপুরে আপনারা যোগাযোগ করবেন, যোগাযোগ করে বলবেন যে এটা করাটা তাদের উচিত হয় নাই, এটা তারা ডিস্ট্রয় করে দিবে, এটা করাটা তাদের উচিত হয়। এটা আমরা পাঠাই দিতেছি, পাঠানো এটা কি ব্যবস্থা নেওয়া হয় আপনি একটু ডিসি সাহেবকে জানাবেন। গাইবান্ধার সুন্দরগঞ্জের একটি স্কুলে মাঠ থাকলেও খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত শিক্ষার্থীরা। মাঠটিতে ধানের আবাদ হয়। অভিযোগ উঠেছে ব্যক্তিগত স্বার্থের জন্য স্থানীয় এক প্রভাবশালীকে এই সুযোগ করে দিয়েছেন প্রধান শিক্ষক। এছাড়াও প্রধান শিক্ষকের বিরুদ্ধে রয়েছে বিস্তর অভিযোগ। লিখিত অভিযোগ দেওয়ার পরও ব্যবস্থা না নেয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। স্কুলের খেলার মাঠেই করা হয়েছে ধানের আবাদ। গেল কয়েক বছর ধরেই গাইবান্ধা সুন্দরগঞ্জের রামদেব দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এমন চিত্র। 1966 সালে প্রতিষ্ঠিত স্কুলটিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করছে প্রায় 400 শিক্ষার্থী। পুরনো টিনশেড ভবনের উত্তর পাশে নির্মিত একতলা ভবনের সামনে 3.5 বিঘা মাঠ। অভিযোগ রয়েছে ব্যক্তিগত লাভের আশায় প্রধান শিক্ষক মাঠটি চুক্তিতে তুলে দেন স্থানীয় প্রভাবশালী শাহিন মিয়ার হাতে। ফলে বিরতির সময় খেলাধুলা করতে না পেরে অলস সময় কাটে ছাত্রছাত্রীদের। এই মাঠে খেলতে পারি না কারণ ধান লাগাইছে, আমরা আমাদের খেলার মতো কিছু না। টিফিনের সময় টিফিন দেয়, আমরা তো মাঠে এসে খেলাধুলা করব, আমাদের তো এইটাই অসুবিধা যে আমরা মাঠ পাচ্ছি না। আমরা অন্য মাঠে খেলতে যাই, এখানে যা অনেক কথা শোনা লাগে আমাদের। 2009 সালে যোগ দেয়া প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বসুনিয়ার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, চাকরির প্রলোভনে অর্থ হাতিয়ে নেয়া, শতবর্ষী গাছ কেটে বিক্রি, কর্মস্থলে অনুপস্থিতি সহ নানা অভিযোগ অভিভাবক ও স্থানীয়দের। বিগত সময়ে আত্মীয়কে ম্যানেজিং কমিটির সভাপতি বানিয়ে ইচ্ছেমতো বিদ্যালয় পরিচালনা শুরু করেন প্রধান শিক্ষক। লিখিত অভিযোগ করা হলেও কোনো ব্যবস্থা না নেয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। কাউকে না অবহিত করে অনৈতিকভাবে গাছগুলো কেটে ব্যক্তিগত কাজে ব্যবহার করছে। ওনার মামাকে ম্যানেজিং কমিটিতে রাখছিল, রাখার পরে উনি সভাপতি বানানোর পরে যে নিয়োগ বাণিজ্যগুলো করছে। কম্পিউটার অপারেটর পদে যে চাকরি দেওয়ার কথা ছিল সে পদটি সে সৃষ্টি করতে পারেনি। আমার 3 লক্ষ টাকা নেয়। স্কুলের মাঠে ধান চাষ, প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতা, বিগত দিনে আমরা এর প্রতিবাদ জানিয়েছি কিন্তু কোনো প্রতিকার হয়নি। অভিযোগের বিষয়ে জানতে স্কুলে গিয়েও পাওয়া যায়নি প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বসুনিয়াকে। ফোনেও সাড়া দেননি তিনি। যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি প্রভাবশালী শাহিন মিয়ারও। তবে শিক্ষার্থীদের ভোগান্তির কথা স্বীকার করেছেন সহকারী প্রধান শিক্ষক। সমস্যাটা ছেলে মেয়েদের খেলাধুলার সমস্যাটা হচ্ছেই, আমাদেরও সমস্যা হচ্ছে। মাঠটা কি বন্ধক না বর্গা দেওয়া? না, এটা বন্ধক। প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের তদন্ত শুরুর কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। মাঠটা যেন উন্মুক্ত থাকে এবং ছাত্রছাত্রীদের যেন শিক্ষার পরিবেশ নষ্ট না হয়, চেষ্টা করতেছে এটাকে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য। অভিযোগের প্রেক্ষিতে আমরা তদন্তের জন্য একটি তদন্ত কমিটিও গঠন করেছি। আমাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা উনি তদন্ত করে একটি প্রতিবেদন দেবেন। স্কুলের মাঠ দখলমুক্ত ও প্রধান শিক্ষকের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিভিন্ন কর্মসূচিও পালন করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। জাহিদ হাসান, যমুনা নিউজ। দর্শক, গাজীপুরের টঙ্গী বিসিক এলাকায় একটি কেমিক্যাল কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। দায়িত্ব পালনের সময় দগ্ধ হয়েছেন দমকলের 7 কর্মী। ঘটনাস্থলে রয়েছেন সহকর্মী পলাশ প্রধান। বিস্তারিত তার কাছ থেকে জেনে নেব। পলাশ, এই মুহূর্তে আগুনের তীব্রতা কতটা? কারখানার লোকজনকে নিরাপদে সরানো গেছে কি?
আসলে শাওন ভিতরে যে শ্রমিক রয়েছে কিনা এই বিষয়টি এখনো নিশ্চিত নয়, তবে ফায়ার সার্ভিসের কিন্তু বেশ অনেক তারা ঝুঁকি নিয়ে কাজ করছে। তবে এখন পর্যন্ত 7-এর অধিক কিন্তু আসলে ইউনিট যুক্ত হয়েছে, তারা কাজ করছে। বেশ কজন দমকল বাহিনী আহত হয়েছে। তারা যে আসলে যে পরিমাণ দগ্ধ হয়েছে সেই চিত্র যদি দেখা আসলে এত ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছে, তাতে বলা যায় যে ফায়ার সার্ভিস কিন্তু মৃত্যু ঝুঁকি নিয়ে আসলে তারা এই কেমিক্যাল গোডাউনটিতে আসলে তারা কাজ করছে, এমনটাই বোঝা যায়। তবে স্থানীয়রা আমরা দেখেছি যে ওরা বলছিল যে এই কেমিক্যাল গোডাউনটি সম্পূর্ণ আসলে অনুমতিবিহীন ছিল, যেই কারণে কিন্তু আসলে এই ঘটনা ঘটছে। আমি যদি বলি এখন থেকে ঠিক কয়েক বছর আগে পার্শ্ববর্তী একটি কেমিক্যাল গোডাউন যেটি আসলে টাম্পাকুর ট্র্যাজেডি হয়েছিল, সেই টাম্পাকুর ঠিক পাশেই এই গোডাউনটিতে মূলত ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিস কিন্তু আসলে ভিতরে প্রবেশ করতে অনেকটাই কষ্ট হচ্ছে। আমরা কথা বলেছি, তারা বলছে যে রাজধানী ঢাকার বিভিন্ন ফায়ার স্টেশন, গাজীপুর সহ রাজধানীর উত্তর সহ বিভিন্ন স্থান থেকে আরো ইউনিট আসছে, সেখানে আসলে ভিতরে প্রবেশ করার চেষ্টা করছে। তবে এখন পর্যন্ত যদি বলি সেক্ষেত্রে বলবো যে আগুনের ভিতরে যে তাপ, সেই তাপের বিষয়টি এখন আমরা ভিতরে প্রবেশ করতে পারছি না, যে কারণে কিন্তু আসলে ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী যদি বলি সেক্ষেত্রে বলবো যে তাদের যে কর্মীরা রয়েছে সেই কর্মীরা কিন্তু আসলে ভিতরে প্রবেশ করতে পারছে না, যে কারণে রাজধানীর বিভিন্ন ফায়ার স্টেশন থেকে তারা আরো যে ইউনিট সেই ইউনিট যুক্ত হলে অথবা একত্রিত হতে হয়ে ভিতরে প্রবেশ করতে পারবো। তবে এখানে পানির একটি স্বল্পতা রয়েছে, সেই পানির স্বল্পতার কারণে আসলে একটি বিঘ্ন ঘটছে। ফায়ার সার্ভিস বলছে একত্রিত সব ইউনিট আসলে হয়তোবা পানির অনেকটাই সহায়তা পেলে তারা নিয়ন্ত্রণ সক্ষম হবে। তবে এখানে যদিও এখানে যে ফায়ার সার্ভিসের যে কর্মী রয়েছে সেই ফায়ার সার্ভিস বলছে যে যদিও এটি একটি কেমিক্যাল গোডাউন, সেই কেমিক্যাল গোডাউন হওয়াতে অনেকেই আসলে ভিতরে প্রবেশ করতে অনেকটাই ভয় পাচ্ছে। সেই বিষয়ে কিন্তু আমরা কিন্তু ফায়ার সার্ভিসের যে কর্মীরা রয়েছে তারা আসলে ভিতরে প্রবেশ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। কেউ আসলে প্রথমে তো একটি ইউনিট সেখানে প্রবেশ করার পর তাৎক্ষণিকভাবে একটি বিস্ফোরণ হওয়ার পর বেশ কয়েকজন ফায়ার সার্ভিস কর্মী যারা রয়েছে তারা কিন্তু আহত হয়েছে। এর মধ্যে 3 জনকে মুমূর্ষু অবস্থা আসলে তাদেরকে বার্ন ইউনিটে নেওয়া হচ্ছে। আসলে এমন পরিস্থিতি শাওন, সেটি যদি আমি বিবরণ দিই সেক্ষেত্রে বলবো যে প্রায় অনেকটা অংশ কিন্তু তারা আসলে হয়েছে। যদিও একটি কেমিক্যাল বিস্ফোরণ তো যে গোডাউন, সেই গোডাউন থেকে আসলে মূলত তাদের এই ঘটনাটি ঘটেছে। আমরা ফায়ার সার্ভিসের এক কর্মীকে আসলে কথা বলে যে বিষয়টি আসলে জেনেছি যে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের যে কর্মীরা রয়েছে তারা কিন্তু আসলে তাদের যে সর্বোচ্চ যে চেষ্টা, সেই সর্বোচ্চ চেষ্টা। পলাশ, ধন্যবাদ আপনাকে। বাগেরহাটে 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে 5ম দিনের মতো নির্বাচন অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে জেলা নির্বাচন অফিসের প্রধান ফটকের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। দুপুর 1টা পর্যন্ত চলে কর্মসূচি। দাবি আদায়ে আগামীকাল থেকে জেলায় গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সেই সাথে নির্বাচন অফিস ঘেরাও কর্মসূচিও অব্যাহত থাকবে। সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্যরা জানান, আসন্ন দুর্গাপূজা পর্যন্ত হরতাল অবরোধের মতো কঠোর কর্মসূচি না দিলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। তারা বলছেন, নির্বাচন কমিশন বাগেরহাটের একটি সংসদীয় আসন কমিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষাকে উপেক্ষা করেছে। যদি 4টি আসন বহাল না রাখা হয় তাহলে লাগাতার অবরোধ হরতালের হুঁশিয়ারিও দেন তারা। বিক্ষোভে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। দিনাজপুর সীমান্তে রাতের আধারে অন্তত আধা কিলোমিটার এলাকা জুড়ে বেড়া নির্মাণ করেছে ভারতীয়রা। সোমবার মধ্যরাতে বিরামপুরের কাটলা ইউনিয়নের খিয়ার মাহমুদপুর সীমান্তে এই বাঁশের বেড়া নির্মাণ করা হয়। বিএসএফ এর উপস্থিতিতে ভারতীয় নাগরিকরা বেড়া নির্মাণের কাজ করে বলে অভিযোগ স্থানীয়দের। জয়পুরহাট 20 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুর দৌলা জানান, সীমান্তের কাছে জমির ধান রক্ষায় এই বেড়া তৈরি করেছে ভারতীয় কৃষকরা। দ্রুত বিএসএফ এর সাথে পতাকা বৈঠকের মাধ্যমে এসব বেড়া অপসারণ করা হবে বলে জানান তিনি। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্বাস্থ্য সেবা নিতে এসে উল্টো স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কায় সাধারণ রোগীরা। যত্রতত্র ফেলা হয় ময়লা আবর্জনা। হাসপাতালের বিভিন্ন স্থানে রোগ জীবাণু মিশ্রিত বর্জ্যের স্তূপ। 3 ধরনের মেডিকেল বর্জ্য ফেলে রাখা হয় খোলা স্থানে। বিশেষজ্ঞরা বলছেন, মেডিকেল বর্জ্যের কারণে ভয়াবহ রোগে আক্রান্ত হতে পারে যে কেউ। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, জনবল সংকটের কারণে এই অব্যবস্থাপনা।
হাসপাতালের বর্জ্য ফেলার জন্য রয়েছে নির্দিষ্ট স্থান, এমনকি কোন বর্জ্য কোথায় রাখা হবে নির্দিষ্ট করা আছে সেটিও। অথচ খোলা স্থানে ছড়িয়ে ছিটিয়ে ফেলা হচ্ছে ব্যবহৃত সুই, সিরিঞ্জ, রক্তের ব্যাগ সহ বিভিন্ন সরঞ্জাম। এটা কোথায় কোথায় ফেলতে হয় তা কি জানেন? এটা এখানে ফেলা হয়, এখান থেকে নিয়ে যায় ভাগার। ওই যে ঘরে ফেলান না কেন? ঘরে এখন ওদের ব্যাপার। এই চিত্র কুষ্টিয়া জেনারেল হাসপাতালের। হাসপাতাল চত্বরে যেখানে সেখানে মেডিকেল বর্জ্য ফেলায় একদিকে যেমন পরিবেশ দূষিত হচ্ছে, তেমনি সংক্রমণ রোগ ছড়ানোর ঝুঁকিও বাড়ছে। দুর্গন্ধ প্রচন্ড এবং খুব অস্বস্তিকর পরিবেশ হয়ে আছে। পরিষ্কার করলে, পরিষ্কার থাকলে সবার জন্য ভালো। হেপাটাইটিস ভাইরাস ইত্যাদি রোগও এই তরল বর্জ্যের মাধ্যমে আমাদের শরীরে, এইডস আমাদের শরীরে প্রবেশ করতে পারে। পানি বা খাবার অথবা আমাদের বাতাসকে দূষিত করতে না পারে, তাহলে আমরা এই সমস্ত রোগগুলো থেকে অবশ্যই মুক্তি পেতে পারি। যত্রতত্র ক্লিনিক্যাল বর্জ্য ফেলার বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বিভিন্ন সময় অভিযোগ জানিয়েও লাভ হয়নি বলছেন রোগী, স্বজন ও স্থানীয়রা। সঠিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ তাদের। ক্যাম্পেইন দরকার, সবার সাথে জন্য একটা সচেতনতা দরকার, পাবলিকলি অনেক কিছু বলার দরকার। প্রত্যেকটা ভেন্যুতে যদি যার যার বর্জ্য রাখা হয় তাহলে পরে কিন্তু আরও বেশি পরিচ্ছন্ন থাকে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, জনবল সংকটের কারণে নিয়ম মেনে চালানো যাচ্ছে না পরিচ্ছন্নতা কার্যক্রম। পরিষ্কার করার পরেও দেখা যায় যে আবার আগের মতো হয়ে যাচ্ছে। 3 শিফটে এরকম পর্যাপ্ত লোক বল আমরা দিতে পারি না, আমাদের শুধু মর্নিং শিফটে সরকারি ওরা কাজ করে। দীর্ঘদিন ধরে এই জনবল নিয়োগ না হওয়ার কারণে এখানে এই পর্যায়ে কাজ করার জন্য আমাদের যতটুকু জনবল দরকার, মিনিমাম যতটুকু জনবল দরকার সেটাও নাই। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানকার বাতাসও দূষিত। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনার জন্য যে 3টি ঘর করা হয়েছে, আমার পেছনে যেটি দেখতে পাচ্ছেন, এই 3 ঘরে 3 ধরনের বর্জ্য রাখার কথা থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু এই 3 ঘরে 3 ধরনের বর্জ্য তারা রাখেন না, ফেলে যান একেবারে সড়কের উপরে, যে কারণেই দিনের পর দিন বেড়ে যাচ্ছে সাধারণ মানুষের স্বাস্থ্য ঝুঁকি। রুহুল আমিন বাবু, যমুনা নিউজ, কুষ্টিয়া। বৈদ্যুতিক গোলযোগের কারণে বন্ধ রয়েছে চুয়াডাঙ্গা পাসপোর্ট অফিসের সকল সেবা। কবে থেকে কার্যক্রম সচল হবে তা নিশ্চিত নয় অফিস কর্তৃপক্ষ। অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর ক্ষতিগ্রস্ত হয়, সার্ভার বন্ধ হয়ে পড়ে আছে। এতে 2 দিন ধরে অচল অবস্থায় পাসপোর্ট অফিসের সকল কাজ। দূর থেকে আসা কয়েক শতাধিক মানুষ পড়েছেন চরম দুর্ভোগে। সমাধান না পেয়ে ফিরে যাচ্ছেন অনেকে, আবার কেউ কেউ ক্ষুব্ধ হয়ে অপেক্ষাও করছেন। সার্ভার কবে সচল হবে তা এখনো বলা যাচ্ছে না বলে জানিয়েছেন পাসপোর্ট অফিসের কর্মকর্তারা। সমস্যার সমাধানে ঢাকা থেকে টেকনিশিয়ান আনা হয়েছে। এনরোলমেন্ট ছবি তোলার কাজটা এখনো শুরু করতে পারি না, আমরা করতেছেন, আশা করি ঠিক করতে পারবো। আজকে পাসপোর্ট নেওয়া, ডেলিভারি নেওয়া প্লাস এনরোলমেন্টের জন্য সবাই ফিরে গেছেন। কুমিল্লার হোমনায় মাজার ভাঙার ঘটনায় আরও 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে তাদের আদালতে পাঠানো হয়। পুলিশ জানায়, রোববার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইকরামুল্লাহ, আব্দুল লতিফকে গ্রেপ্তার করা হয়। এই নিয়ে মাজারে হামলার ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার মাইকে ঘোষণা দিয়ে হোমনায় 4টি মাজারে হামলা ও ভাঙচুর করা হয়। ধর্ম নিয়ে সামাজিক মাধ্যমে কটূক্তির অভিযোগ তুলে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এবারে শারদীয় দুর্গাপূজায় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। বিগত সময়ের তুলনায় সম্প্রীতির বন্ধন আরও বেশি দৃঢ় থাকবে, এমন প্রত্যাশার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে নারায়ণগঞ্জের মিশনপাড়া এলাকায় পূজা মণ্ডপ পরিদর্শন করেন উপদেষ্টা। পূজার সার্বিক নিরাপত্তা প্রস্তুতি কার্যক্রম ঘুরে দেখেন, আয়োজকদের সাথে কথা বলেন। জানান, সারা দেশে 33,000 মণ্ডপে শারদীয় দুর্গাপূজার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আনসার, পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন থাকবেন। সব মণ্ডপে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা। উপদেষ্টা বলেন, এবার পূজা হবে উৎসব মুখর। সব পূজা কমিটির সাথে যে আমাদের মিটিং হয়েছিল, সেই সময় একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে তারা ভলান্টিয়ার রাখবে 7 জন করে, আমাদের আনসার থাকবে 8 জন করে, এবং পুলিশ থাকবে, র্যাব থাকবে এবং সেনাবাহিনী থাকবে। দরজায় কড়া নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। গজে করে এবার মর্তে আসছেন দেবী। ভক্ত অনুরাগীরাও নিচ্ছেন দেবী দুর্গাকে স্বাগত জানানোর প্রস্তুতি। শেষ সময়ের কাজে ব্যস্ত প্রতিমা শিল্পীরা।
আকাশে পেঁজা তুলোর মতো মেঘ, নদীর তীর ঘেঁষে কাশফুলের মেলা। প্রকৃতি জানান দিচ্ছে শরৎকালীন দুর্গোৎসবে। এরই মধ্যে বেজে গেছে মহালয়ার আগমনী গান। জেলায় জেলায় শিল্পীদের রং তুলির আঁচড়ে প্রায় শেষের দিকে দুর্গার সজ্জা। মেহেরপুরে দশভুজা দেবীর সাথে তৈরি হচ্ছে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক আর গণেশের প্রতিমা। ৩ উপজেলার ৩৯টি মণ্ডপে এবার পূজা উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। দিনরাত অক্লান্তভাবে সবাই মিলে পরিশ্রম করছি যাতে আমাদের প্রতিমাগুলো সম্পূর্ণরূপে কমপ্লিট করে দিতে পারি। কালারেও কিছু ডিফারেন্ট ভ্যারাইটি বেরিয়ে গেছে। বেশ বড় বড় ব্র্যান্ডেড কোম্পানি এমন এমন কালার বার করেছে যেগুলো পরিবেশ দূষণ হবে না, জল দূষণ হবে না, কিন্তু কালারের শাইনিংটা থাকবে। ভারতবর্ষের বড় বড় মন্দির, চাই রাম মন্দির বলুন, বৃন্দাবন মন্দির বলুন, সব জায়গায় কাজ করেছি, কিন্তু শান্তি পায় বাংলায়। অধীর আগ্রহে অনেক আশা নিয়ে কামনা করছি। মা আমাদের মাঝে আসবেন, আমরা পূজা দেব, সেই কামনায় আছি। কুমিল্লায় প্রতিমা তৈরির কাজ শেষে বাহারি রঙে দেবীর রূপ ফুটিয়ে তুলছেন শিল্পীরা। সেই সাথে চলছে মণ্ডপের কাজ। জেলার ৮১৮টি মণ্ডপে এবার অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। আমাদের নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছি এবং আমাদের অলরেডি কার্যক্রম চলমান রয়েছে। আমাদের সাদা পোশাকের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। প্রত্যেকটা পূজা মণ্ডপ নিয়ে পূজা মণ্ডপের একটি বুকলেট তারা বের করেছেন যাতে দ্রুততার সহিত আমরা তাদের সাথে যোগাযোগ করতে পারি এবং যে কোনো ঘটনায় যাতে আমরা কুইক রেসপন্স করতে পারি। পটুয়াখালীতে এবছর ১৮৮টি মণ্ডপে থাকবে পূজার আনুষ্ঠানিকতা। অন্যান্য বারের তুলনায় এ বছরের আয়োজনে থাকছে নতুনত্ব আর ভিন্নতা। পূজা উপলক্ষে সরকারি সহায়তা বাড়ানোর দাবি করছেন সংশ্লিষ্টরা। সব জিনিসপত্রের দাম বেড়েছে, যেমন আমাদের যে প্রতিমা যারা তৈরি করে, প্রতিমা নৃত্যশিল্পী যারা, তাদের এই মজুরি বেড়েছে, আমাদের ডেকোরেশনের খরচ বেড়েছে। প্রত্যেকটা জিনিসের দাম বৃদ্ধি হওয়ার কারণে খরচ বেড়েছে, কিন্তু ওই পরিমাণ আমাদের কালেকশন হচ্ছে না। তো এই জন্য বিশেষ করে আমাদের সরকার থেকে আমাদের প্রতি বছর যে শুধু ৫০০ কেজি চাল দেয়, এই ৫০০ কেজি চাল দিয়ে আসলে এত বড় একটা পূজার বাজেট পূজা করা আমাদের পক্ষে সম্ভব নয়। দিনাজপুরের সীমান্তবর্তী উপজেলা হিলিতে ব্যস্ত সময় পার করছেন দুর্গা ভক্তরা। পুরো দমে চলছে পূজার প্রস্তুতি। পর্যাপ্ত সিসি ক্যামেরার ব্যবস্থা আছে, আমাদের স্বেচ্ছাসেবক বিন্দু আছে, আইন শৃঙ্খলা বাহিনী তারা আমাদের সহায়তা করতে আছে। আমাদের কোনো সমস্যা নাই। গত বছরের চাইতে এবছর আশা করি ভালো হবে। কাজ বাকি আছে, সাজান গোজানের কাজ এগুলো চলতেছে। এছাড়াও নোয়াখালী, ঝালকাঠি সহ বিভিন্ন স্থানে পূজার আয়োজনে মেতেছেন সনাতন ধর্মাবলম্বীরা। অশুভ শক্তি বিনাশ করে মর্তে শান্তি ফিরিয়ে আনবেন দেবী, সেই বিশ্বাসে উৎসবের অপেক্ষায় ভক্ত অনুসারীরা। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৫০০ কেজি সুগন্ধি চিনিগুড়া চাল উপহার পাঠিয়েছে বাংলাদেশ। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে একটি চাল ভর্তি পিকআপ ভ্যান ত্রিপুরার আগরতলা স্থলবন্দরে প্রবেশ করে। এসব চাল দিল্লির বাংলাদেশ হাই কমিশনে যাবে। পরে চালগুলো ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পূজার উপহার হিসেবে পাঠানো হবে। এর আগে দুর্গাপূজা উপলক্ষে ভারতে ১২০০ টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নেয় বাণিজ্য মন্ত্রণালয়।